আজকের গল্প দূরের মানুষ। কবি অন্নদাশঙ্কর রায়। অন্নদাশঙ্কর রায় 1904 সালের 15 মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের উড়িষ্যা রাজ্যের টেঙ্কানল নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর বাঙালি রেনেসাঁসের একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তিনি একদিকে যেমন ছিলেন একজন সফল বিচারক প্রশাসক, তেমনি অন্যদিকে ছিলেন একজন শক্তিশালী লেখক ও কবি। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে গল্প দূরের মানুষ। শুরু হচ্ছে গল্প দূরের মানুষ। সালটা 1947, মাসটা অক্টোবর কি নভেম্বর। দিনটা বেশ পরিষ্কার ছিল, কিন্তু বেলা ছোট হয়ে আসছে। দার্জিলিং থেকে শিলিগুড়িতে নেমে দেখি আকাশ থেকে অন্ধকার নেমেছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল দার্জিলিং মেল। খুঁজে বার করলুম আমার নাম। একটা ছোট কামরায় দুটি মাত্র বার্থ, নিচেরটা আমার, উপরেরটা খালি। আমি আমার জিনিসপত্র নামিয়ে রেখে বিছানা পেতে দখল নিচ্ছি। এমন সময় একজন রেলওয়ে কর্মচারী ওজনা 2 ইংরেজ এসে উপরের বার্থটায় একটা সুটকেস চাপিয়ে দিয়ে গেলেন। তাদের একজন আমার সহযাত্রী হবেন তা তো বুঝলুম, কিন্তু কোনজন তা ঠাহর করতে পারলুম না। গাড়ি ছাড়তে তখনও অনেক দেরি। প্ল্যাটফর্মে নেমে ঘোরাঘুরি করতে লাগলো। বিরাট ট্রেন, বহু লোক ফিরছে। ভিড়ের মাঝখানে চেনা মুখ নজরে পড়ে। কালিম্পং থেকে ফিরছেন শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর, তার সঙ্গে ছেলে মেয়ে ও চাকর। চেনা নামের কার্ড দেখলুম কয়েকটা কামরার বাইরে আটা, কিন্তু মানুষের সাক্ষাৎ পেলাম না। বোধহয় তারাও আমার মতো ঘুরছেন। কুশল বিনিময় করে শেয়ালদায় পুনর্দর্শনের প্রতিশ্রুতি দিয়ে ও নিজে নিজের কামরায় ফিরছি। এমন সময় চোখে পড়ল সেই 2 ইংরেজ প্ল্যাটফর্মে এক তীরে দাঁড়িয়ে কথা বলছেন ও ধূমপান করছে। কাছে আর কেউ নেই। ধূমপান করলুম, কিন্তু তাদের ভাবভঙ্গি থেকে অনুমান করলাম যথেষ্ট কারণ ছিল। তারা আর কিছু পান করছেন। প্রকৃতিস্থ অবস্থায় কোনো দুজন ইংরেজকে এতটা মশগুল হয়ে চড়া গলায় কথা বলতে দেখিনি বা শুনিনি। বারবার তারা বিদায় নিচ্ছেন, হাতে হাত রাখছেন, হাত নাড়ছেন, তারপর আবার জমে উঠছে। কথা যেন কিছুতেই ফুরায় না। মনে হলো একবার কি দুবার পরস্পরকে চুম্বন করবে। অবশেষে ট্রেনটা চলতে আরম্ভ করলো। তখন তাদের একজন লাফ দিয়ে গাড়িতে উঠলেন ও অপরজন ঘন ঘন রুমাল নাড়াতে থাকলেন। আমার সহযাত্রী কিছুক্ষণ বাইরের দিকে চেয়ে থেকে তারপরে দরজার কাছে এসে সেরে এলেন। আমার অনুমতি নিয়ে আমার পাশে বসে বললেন, কলকাতা যাচ্ছেন? অনুমান করি। আমি বললাম, হ্যাঁ, আমি যাচ্ছি কলকাতা হয়ে লাহোর, সেখান থেকে বাউলপিন্ডি। কথায় কথা বাড়ে। ভদ্রলোক আমাকে সিগারেট অফার করলেন। আমি সবিনয়ে প্রত্যাখ্যান করলাম, মাপ চাইলাম। তখন তিনি একাই ধূমপান করতেন না। কই, মনে তো হলো না যে তিনি আর কিছু পান করছে। দিব্যি প্রকৃতিস্থ ভাব, পানীয়ের গন্ধ। আমি অবাক হয়ে নিরীক্ষণ করছি তার হাবভাব, আঘ্রাণ শুনছি শুধু সিগারেটের গন্ধ, আর চিন্তা করছি যা দেখেছি তার তাৎপর্য। এমন সময় তিনি আপনা হতে বললেন, সকালবেলা আমি শিলিগুড়িতে নামলো, সন্ধ্যাবেলা শিলিগুড়ি ছাড়লো। এই 12 ঘন্টায় আমার জীবনের চিরস্মরণীয় হয়ে থাকবে। আন্দাজে ঢিল ছুড়লাম, হ্যাঁ, দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা
চিরস্মরণীয় বটে। না না, আমি সে কথা ভেবে বলিনি। তিনি মাথা নেড়ে বললেন, না না, আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে দার্জিলিং যাইনি, এমনকি দার্জিলিং শহরটাও দেখা হয়নি। তাহলে? আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকানো। তাহলে? তিনি আস্তে আস্তে বললেন, আমাকে যিনি বিদায় দিতে এসেছিলেন তিনি আমার দাদা। 20 বছর আমাদের দেখা হয়নি। এবারের হতো না যদি না খুব একটা আশ্চর্য ঘটনা ঘটত। বলতে বলতে কথার সুরে উত্তেজনায় আমেজ, যেন এত বড় একটা অভিজ্ঞতা তিনি চেপে রাখতে পারছেন না। তার সঙ্গমের বাঁধ ভেঙে যাবার মতো হয়েছে। শুনবেন? আমার উত্তরের জন্য অপেক্ষা না করে তিনি বললে চললে, সকালে যখন শিলিগুড়িতে নামি তখন কেবল এইটুকু জানতুম যে আমার দাদা থাকেন দার্জিলিং জেলার কোনো এক চা বাগান। চা বাগানের নাম জানিনি, কি করে যেতে হয় সেখানে তাও আমার অজানা। হাতে সময় নেই। আজকের ট্রেনে না ফিরলে আবার ছুটি ফিরিয়ে যায়। টেলিগ্রাম করে ছুটি বাড়িয়ে নেওয়ার উপায় নেই। রাউলপিন্ডি এখন অন্য রাষ্ট্রে। তাছাড়া মিলিটারি কর্তারা এসব ক্ষেত্রে ছুটি বাড়িয়ে দেন না, বরং শাস্তির ব্যবস্থা করে। সেই জন্যে বলছিল দাদার সঙ্গে এবারও আমার দেখা হতো না, যদি না খুব একটা আশ্চর্য ঘটনা ঘটত। আগেই বলেছি 20 বছর আমাদের দেখা হয়। তারপর তিনি শোনালেন কেমন করে তার দাদার সঙ্গে দেখা হলো। ভাবলুম দার্জিলিং শহরে গিয়ে সেখানকার প্লান্টারদের ক্লাবে খোঁজ করা যাক, তাহলে অন্তত দাদার ঠিকানাটা পাওয়া যাবে। অন্তত তিনি জানবেন যে আমি তার জন্য এত দূরে এসেছিলাম। এবার দেখা না হলে আবার কবে দেখা হবে কে জানে। আমাদের রেজিমেন্ট 2 মাসের মধ্যে ভারত ছাড়ছে, আর এদেশে ফিরবে না। আমরা ব্রিটিশ আর্মির লোকেরা চিরকালের মতো ভারত ছেড়ে যাচ্ছি। আপনারা আমাদের চান? এটুকু অভিমানের কথা আমি ভদ্রতা করে বললুম। এর ফলে ব্রিটেনের সঙ্গে ভারতের সম্পর্কের কালের মতো মধুময়। নিশ্চয় আর আমাদের ঝগড়া নেই। তিনি আবার পূর্ব প্রসঙ্গে প্রত্যাবর্তন করলেন। আবার দেখা না হলে আর হতো না অনেক দিন পর্যন্ত, কি জানে হয়তো আরো 20 বছর। আমরা ব্রিটিশ আর্মির লোকেরা বিশ্বময় ঘুরে বেড়াই, ছুটি পেলে দেশে যাই, দার্জিলিং বা কলকাতায় আসা হয়ে ওঠে না। দাদা যখন ছুটি নিয়ে দেশে যান তখন আমি হয়তো ছুটি পাইনি। এবার ভারত ছেড়ে চলে যাচ্ছি কিনা, দিন কয়েকের ছুটি নিয়ে কলকাতায় এলো মার সঙ্গে দেখা করতে। তিনি থাকেন কলকাতায়, দাদা থাকেন চা বাগানে। কিন্তু এমনই ব্যস্ত আমি, দাদার ঠিকানাটা মার কাছ থেকে নিয়ে টেলিগ্রাম করে আসতে খেয়াল হয়। শিলিগুড়িতে নেমে খেয়াল হলো যে ঠিকানাটা আমার কাছে নেই, মার কাছে রয়ে গেছে। কি মুশকিল! তিনি তার কাহিনীর খেয়ে হারিয়ে ফেলেছিলেন। কিছুক্ষণ ভেবে বললেন, হ্যাঁ। ট্যাক্সিওয়ালাকে বলল, চলো দার্জিলিং। ট্যাক্সি চলল। আগে কখনো এদিকে আসা হয়নি। বেশ লাগছিল আঁকা বাঁকা রাস্তা দিয়ে পাহাড়ে উঠে। চা গাছ দেখলেই মনে হচ্ছিল এইবার দাদার বাগানে আসছে। কি জানে হয়তো হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে যাবে। তারপর হলো কি শুনবেন? উল্টো দিক থেকে একখানা মোটর আসছিল, সরু অপরিসর রাস্তা। মোটরখানা যেই আমার পাশ দিয়ে যাবে আমি সংকেত করে বললাম, একটু থামুন। আমার ট্যাক্সিওয়ালাকে বললাম থামতে। মোটরের আরোহী ইউরোপীয়। তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ভাগ্যক্রমে আপনি কি জর্জ হাচিনসন নামে চা বাগানের কোনো সাহেবকে চেনেন? তিনি তড়িৎ কষ্টের মতো বলে উঠলেন, কেউ কথা বলছে। জ্যাক। অপরিচিতের মুখের নিজের নাম শুনে আমি ভালো করে চেয়ে দেখলাম, কে কি কখনো সম্ভব যে এই লোকটি আমার দাদা? লোকটিও আমায় ভালো করে দেখেছিলেন। দেখতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। আমারও। দুজনের গাড়ি থেকে নামলুম, নেমে পরস্পরকে আলিঙ্গন করলুম। কে জানে কতক্ষণ কেটে গেল এভাবে। তারপর অপরের হর্ন শুনে চৈতন্য হল।
জর্জ আমাকে তার গাড়িতে তুলে নিয়ে তার চা বাগানের দিকে চললেন। ট্যাক্সিকে বকশিস দিয়ে বিদায় করলেন। তার বাগানে গিয়ে সারাদিন হইচই করে কাটিয়ে দিল। এখনো মনের ভিতর তার জের চলছে। আমরা যেন 20 বছর আগে ফিরে গেল। জর্জ আর আমি। তার বউ অতি চমৎকার মেয়ে, তার বাচ্চারাও কি আনন্দময়। কিন্তু আমাকে পেয়ে জর্জ ওদের ভুলে গেছে। শুধু ভাই আর ভাই, ভ্রাতৃগত প্রাণ। বলতে পারেন জগতে ভ্রাতৃত্ব স্নেহের মতো আর কি আছে। এইটাই বোধ হয় একমাত্র সম্পর্ক, যেটা 16 আনা নিঃস্বার্থ। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। মনে অনেক কথাই জমছিল, কিন্তু হৃদয়ে ভার হালকা করার মতো অন্তরঙ্গতা তখনও গড়ে ওঠে। বলল তারপর তিনি স্মরণ করে বললেন, তারপর আমায় বিদায়ের সময় আসন্ন হলো। জর্জ জানতেন এটা অবশ্যম্ভাবী। ছুটি বাড়িয়ে নেওয়ার বিন্দুমাত্র আশা নেই। আমাকে খুশি করাই হলো তার একমাত্র ধ্যান। স্ত্রীকে আমার জন্য কিছু করতে দিলেন না, নিজে সমস্ত করলেন। চায়ের পর থেকে চা ঢেলে দিলেন তিনি স্বয়ং। সঙ্গে দিলেন বাগানের বাছাই করা সেরা চা পাতা। নিজের হাতে গাড়ি চালিয়ে পৌঁছে দিয়ে গেলেন শিলিগুড়িতে। স্টেশনের রিফ্রেশমেন্ট রুমে ভালো জিনিস যা কিছু পাওয়া যায় অর্ডার দিয়ে আমাকে যত্ন করে খাওয়ালেন। আমি যে 20 বছর পরে এসেছি, 20 মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে যাব, এই ভাবনায় তাকে অস্থির করেছে। আমি জানতুম আমার নিয়তি আমাকে টানছে, সেই জন্য এতটা অস্থির হইনি। নাহলে আমিও কিছু কম সেন্টিমেন্টাল বোধ করিনি। জগতে ভ্রাতৃস্নেহের মতো আর কিছু কি আছে? মাই ব্রাদার, ও মাই ব্রাদার। ভদ্রলোক নিঃস্পন্দ হয়ে আবেগ দমন করতে লাগল। আমিও নিশ্চল হয়ে তার প্রশ্নের উত্তর ভাবছি। ভ্রাতৃত্বের মতো কিছু কি আর আছে? তাই যদি হবে তবে আমরা হিন্দু মুসলিম শিখ কেমন করে আলাদা হয়ে গেলাম কেন? শুধুই কি আলাদা হওয়া? লক্ষ লক্ষ ভাই ভাইয়ের হাতে খুন হয়েছে, হাজার হাজার বোন ভাইয়ের দ্বারা ধর্ষিত হয়েছে। হ্যাঁ, বিধাতা, ইংরেজ আমাদের ভাই নয় পর। সে কি কোনোদিন এমন শত্রুতা করেছে? বললাম, ভাইয়ের মতো বন্ধু আর নেই, ভাইয়ের মতো শত্রু আর নেই। তিনি চমকে উঠে শুধালেন, কি মনে করে কথা বলছেন? যা ভাবছিলাম তা খুলে বলতে হলো। একই পরিবারের এক ভাই শিখ হয়েছে, আরেক ভাই মুসলিম, আরেক ভাই হিন্দু, জাট বা রাজপুত। এরকম দৃষ্টান্ত একটা দুটো নয়, শত শত সহস্র 700 বছর ধরে এই ব্যাপার চলছে। তথাপি তিনি বিষগ্ন হয়ে বললেন, বুঝেছি আপনার ব্যথা। পাঞ্জাবে থাকি, দেখেছি তো সব নিজের চোখে। ও এমন বিভৎসতা আমি জীবনে দেখিনি, বিশ্বাস করুন আমাকে। পৃথিবীর প্রত্যেক মহাদেশে আমি লড়েছি, যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা আমি হাড়ে হাড়ে জানি। কিন্তু পাঞ্জাবে যা দেখলুম তার তুলনায় হয় একেবারে অন্য জিনিস। তার মুখে শুনলাম 14ই আগস্টের পরবর্তী ইতিহাস। সে অনেক কথা, সব মনে নেই। মনে তো সব কথা সঞ্চার করতে রাজি হয় না। এত স্থান কোথায়? তাছাড়া যা বিষাক্ত, যা হিংস্র, তার প্রতি আমার মন শত বিয়োগ। বললেন, একটা অভিজ্ঞতার কথা শুনুন। বললেন, একটা অভিজ্ঞতার কাহিনী শোনো। এটাতে আমার কিছু দোষ ছিল, তার জন্য আমি লজ্জিত ও দুঃখিত। আমাদের রেজিমেন্ট আর 2 মাসের মধ্যে করাচিতে জাহাজ ধরে এদেশ ছেড়ে চলে যেতে যাচ্ছে। আগে থেকে হিসাব নিকাশ করে পাওনা গন্ডা চুকিয়ে দিয়ে যেতে হবে। সে ভার পড়েছে আমার উপর। কয়েক মাস ধরে আমি খাটছি। আমাকে সাহায্য করতে পারে এমনই লোক বেশি নেই। সেজন্য আমি হীরালালকে ছেড়ে দিতে রাজি হইনি। 14ই আগস্টের 2-1 দিন আগে সে আমাকে বলল, শুনছি ভীষণ কাণ্ড হবে। পাকিস্তানে হিন্দু বলে কেউ থাকবে না। আমাকে ছুটি দিন, সময় থাকতে আমি হিন্দুস্তানে চলে যাই। আমি বললাম, হীরালাল, তুমি যদি আমাকে সাহায্য না করো, আমার হিসাব নিকাশ করা হবে। সময় থাকতে আমি ভারত ছাড়তে পারবো না।
রেজিমেন্ট আটকা পড়বে, আমাদের হাই কমান্ডো তা সহ্য করবে না। হীরালাল, তোমাকে আমি অভয় দিচ্ছি, আমি থাকতে কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না। কাজ সারা হলে আমি স্বয়ং তোমাকে নিরাপদ হিন্দুস্তানে পৌঁছে দিয়ে আসবো। সে বিশ্বাস করলো আমার কথা, কিন্তু তার পরিবারের লোক বিশ্বাস করবে কি করে? 14ই আগস্টের দিন থেকে যেসব কাণ্ড ঘটতে থাকলো সেসব তো তাদের চোখের ওপরে। তারা হীরালালকে এক মুহূর্তেরও শাস্তি দিল না, হীরালালও দিল না আমাকে। একদিন সে এসে আমাকে বলল, একটা কনভয় যাচ্ছে কাশ্মীরে আমাদের স্বজন আছে, অনুমতি দেন তো আমরা সেই কনভয়ের সঙ্গে কাশ্মীর যাত্রা করি। একবার সেখানে যদি পৌঁছতে পারি তাহলে আমরা নিরাপদ। আমি বললাম আচ্ছা, রাজি হয়ে গেল। কনভয় রওনা হলো পরের দিন ভোরবেলা। দুপুরের দিকে আমার কাছে খবর এলো সে এক রোমহর্ষকটা। তিনি কিছুক্ষণ কথা বলতে অক্ষম হলেন, তার মুখের ওপর করাল কালো ছায়া। আমাদের গাড়ি দাঁড়ালো জলপাইগুড়িতে। লোকজনের শোরগোল শুনে তিনি একটু চাঞ্চল্য বোধ করলেন। ধীরে ধীরে তার ভাষা ফিরল, কালো ছায়াটা সরে গেল। আমি জিজ্ঞাসা করলাম তারপর খোঁজ নিতে জানতে পাই কনভয়ের অবশিষ্ট 40-50 জন প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছে। প্রাণ ছাড়া বিশেষ কিছু বাকি ছিল না তাদের। এমন জখম হয়েছে যে ডাক্তারদের অসাধ্য। কনভয় ছিল প্রায় 200 জন হিন্দু ও শিখ, তাদের বেশিরভাগ স্ত্রীলোক ও শিশু। মিলিটারি এসকর্ট ছিল সঙ্গে। প্রায় মাইল 7-8 বার যাওয়ার পর তারা দেখতে পায় পথের দুপাশে গ্রাম থেকে কুড়ুল আর বেলচা আর অনন্য হাতিয়ার হাতে আসছে। ফায়ার করে কোনো ফল হলো না, বরং তাদের রোধ বেড়ে গেল। কনভয়কে থামিয়ে তারা এমন বেপরোয়া ভাবে যখন চালালো যে মিলিটারি স্কটকে দস্তর মতো বেগ পেতে হলো। তারা পিছু না হটলো কচু কাটা হতো। পিছু হটতে হটতে তারা অবশিষ্ট জীবিতদের নিয়ে রাউলপিন্ডি পৌঁছল। এর জন্য ডেপুটি কমিশনের বিশেষ অনুতপ্ত। তারই তো দায়িত্ব। চমৎকার মানুষ মিস্টার। মুসলমান হলে কি হয়, সাম্প্রদায়িকতার ধার ধারেন। ডেপুটি কমিশনারের প্রশংসা চলল, ভুলে গেলেন হীরালালের কনভয়ের কথা। মনে করিয়ে দিতে হলো, যা বলছিল। বেচারা হীরালালের সে কি কান্না! তার মা সাংঘাতিক আহত, মাথার খুলি দ্বিখণ্ড হয়েছে পুরুলের আঘাতে। তার বৌদি মারা পড়েছে, বৌদির শিশু সন্তানেরা বাঁচেনি। বলল, সাহেব, তোমার জন্য আমার পরিবারের লোকের এ দশা। তুমি যদি আমাকে যেতে দিতে তাহলে কি এমন হতো? আমি বললাম, হীরালাল, তোমাকে আমি যেতে দেইনি বলেই তুমিও কথা বলবার জন্য বেঁচে আছো, নহলে তুমিও কাটা পড়তে। বরং আমার অনুতাপ হচ্ছে এ কথা ভেবে, কেন আমি তোমার আত্মীয়দের আটক করি, কেন তোমার অনুরোধ শুনে তাদের যেতে দিয়েছি। হীরালাল, যাও, তোমার কর্তব্য করো। পুরুষের জীবনে অন্য কাজ আছে। কান্নাকাটি করা পুরুষের কাজ নয়। চলো, তোমার মার চিকিৎসার ব্যবস্থা কেমন হচ্ছে দেখা যায়। অন্যদের অন্ত্যেষ্টির ব্যবস্থাও দেখতে হবে। তোমাকে আমি কথা দিয়েছি যথাসময়ে হিন্দুস্তানে পৌঁছে দেবার ভার ডেপুটি কমিশনারকে সে ভার দেব। মাসখানেক পরে আমি নিজে এরোপ্লেন করে তাকে দিল্লি পৌঁছে দিই। তখন কি আনন্দ! আমি জানতে চাইলাম রেলপথ এখনো নেই। রেলপথ এখনো খোলা আছে। ট্রেন ততক্ষণে জলপাইগুড়ি ছেড়ে আবার দৌড় দিয়েছে। খেয়াল ছিল না কখন। তিনি আমায় প্রশ্ন শুনে বললেন, না, মাঝখানে কতক রাস্তা নিরাপদ না। এক রাজ্যের ট্রেন আরেক রাজ্যে প্রবেশ করে না। আকাশপথে যাতায়াত চলছে, আমিও আকাশপথেই ফিরব। আমি বলল, আমরা কিন্তু রেলপথে যাতায়াত করছি। এই ট্রেন পাকিস্তানের ভিতর দিয়ে কলকাতা যাবে। বোধহয় ইতিমধ্যে পাকিস্তানের সীমানা লঙ্ঘন করেছে। ভারতে খারাপ লাগে যে এটা এমন।
যে এটা এখন পররাজ্য। এদিকে যে ট্রেন চলছে, এই একটা সৌভাগ্য। এদিকে তো ট্রেন ভালো করে চলছে না, চলবার মধ্যে চলছে শরণার্থী স্পেশাল ট্রেন। তাতে গভর্নমেন্টে লাভ, যাতে লাভ হয়, যেমন প্যাসেঞ্জার ট্রেন, গুডস ট্রেন, এসব ট্রেন চললে তো রেল লাইন চালু রাখা ওসবে। প্রথম মাসে একখানাও ট্রেন রাউলপিন্ডি দিয়ে গেল না, শরণার্থীদের স্পেশাল ট্রেন বাদ। দ্বিতীয় মাসে গেল একখানি মাত্র মালগাড়ি। এমন করে কি একটা রাজ্য চালানো যায়? রাজ্য চলে ব্যবসা বাণিজ্যের আয়। আমি এত কথা জানতাম না। বিস্মিত হয়ে বলল, তাহলে আপনার দরকারি জিনিসপত্র পাচ্ছেন কি করে? আপনাদের কিছু আছে? পুরনো কিছু ছিল, তাতে কোনো রকম চলছে। বাজারের উপর নির্ভর করলে অচল হবে। আপনাদের কিছু আছে? সাধারণ তো নেই। তাদের অবস্থা অনিশ্চিত। দুধের দরকার হলো, ভাড় হাতে চলল হাতে। গিয়ে বলল, ভাই দিতে পারো 1 দুধ? শহর বসে থেকে সকলে বিকেলে দুধ পাবে, সে ভরসা নেই। চায়ের দুধের জন্য শহরে বাইরে যেতে হবে। আমি বললাম, এ তো বেশ মজা। তিনি বললেন, মজার কথা যদি শুনতে চান তা আমার একটা অভিজ্ঞতা বর্ণনা করি। আমাদের ব্রিগেডিয়ারের বিয়ারা থাকে আপনাদের এই বাংলাদেশে, পূর্ববঙ্গে না পশ্চিমবঙ্গে ঠিক জানি না। মনি অর্ডার করি, তাকে 100 টাকা পাঠাতে চান। শেষ দান হিসেবে ডাকঘরে মনি অর্ডার নিল না। রাউলপিন্ডি থেকে যখন দিল্লি আসি, তখন ব্রিগেডিয়ার আমার হাতে একখানা 100 টাকার নোট দিয়ে বললেন দিল্লি থেকে মানি অর্ডার করতে। দিল্লির ডাকঘরে মানি অর্ডারের ফর্ম পূরণ করে যেই নোটখানা বাড়িয়ে দিলাম, অমনি ওরা বলল, এতে লাহোর ছাপা রয়েছে, এ নোট এ রাজ্য আছে। অন্য নোট থাকে তো দিন। অন্য নোট যা ছিল তা আমার পাথেও মানি অর্ডার করা হলো না দিল্লি। সেদিন দমদমে নেমে কাছে একটা ডাকঘরে গেলাম আপদ বিদায় করতে। ছোট ডাকঘর, কেরানি হয়তো এত খোঁজ খবর রাখে না, হয়তো নোটখানা রাখবে। বেশ খাতির করে একখানা মানি অর্ডার ফর্ম দিল আমার হাতে। আমি বেশ খাতির করে বললাম, এই মানি অর্ডারটা দয়া করে পাঠিয়ে দিতে আজ্ঞা। আমি কৌতূহলী হয়ে শুধালাম, তারপরে বাড়িয়ে দিলাম সে 100 টাকার নোট। ছোট মানুষটি সেখানা নিয়ে আরেকজনকে দেখালো। তিনি বোধহয় ডাকঘরে ব্রিগেডিয়ার। উঠে এসে বললেন, খুব দুঃখিত হলেন, এই নোট তো এ রাজ্যে চলবে না। আমি অপ্রতিহত হয়ে নোটখানা পকটস্থ করল। তারপর সেখানকে পাস করার জন্য আরো 2-1টা জায়গায় চেষ্টা করেছি, কেউ সেখানা ভুলেও নেবে না। এই হলো আপনাদের দেশ ভাগ করার মজা। কৌতুকটা আমার মতো বিদেশি মানুষের ওপর দিয়ে না হলে ভালো হতো। এখনো সেখানে আমার পকেটে ঘুরছি। কাল কলকাতায় পৌঁছে সেটা একটা সদ্গতির উপায় খুঁজতে হবে, নয়তো চলল ফিরে আমার সঙ্গে রাউলপিন্ডি। ব্রিগেডিয়ার অবশ্য খুশি হবেন না, ভাববেন আমার গাফলতি। সময় থাকলে বিয়ারাকে টেলিগ্রাম করে কলকাতায় আনিয়ে তার হাতে নোটখানা বুঝে দিত। আপনি একটা পরামর্শ দিতে পারেন। আমি তাকে রিজার্ভ ব্যাংকে অনুসন্ধান করতে পরামর্শ দিলাম। তিনি ধন্যবাদ দিলেন। তারপর আমাদের গল্প গুজবের পুঁজি ফুরিয়ে এলো। রাতও হয়েছিল। কাপড় ছিঁড়ে যে যার বাড়িতে গা মেলে দিল। দুজনেই ক্লান্ত, ঘুমিয়ে পড়তে বেশিক্ষণ লাগলো না। ঘুম যখন ভাঙলো তখন দেখি সেটা রানাঘাট স্টেশন। কখন এক সময় পাকিস্তান অতিক্রম করে এসেছি। আর ঘুম হলো না। ভোর হলো। রাতের পোশাক ছেড়ে দিনের পোশাক পরলাম। কোনো মতে দাড়ি কামিয়ে নিলাম। তিনি তৈরি হলেন। তারপর আবার আমার বাড়িতে আমার অনুমতি বসলেন। দিনের বেলা যদি অনুমতির অনাবশ্যক করে, যদিও অনুমতির আবশ্যক করেন, তাহলে চললেন আপনি রাউলপিন্ডি। বিদায়ের শুরু করলেন।
হ্যাঁ, কলকাতা থেকে দিল্লি, সেখান থেকে লাহোর হয়ে রাওয়ালপিন্ডি। কিন্তু একটা ভয়ের কথা শুনছি। কাল আপনাকে বলতে ভুলে গেছি যে দিল্লি লাহোর এরোপ্লেন সার্ভিস বোধহয় বন্ধ হয়ে যাবে আজকালের মধ্যে। তা যদি হয় তাহলে আমাকে স্পেশাল প্লেন ভাড়া করতে হবে। তাও পাবো কি না কে জানে। দিল্লিতে আটকা পড়বো কি না ভাবছি।